চোখের নানা ধরনের সংক্রমণ হয়ে থাকে, কিন্তু সংক্রমণ হলে তার চিকিৎসাও কিন্তু রয়েছে এবং সঠিকভাবে চিকিৎসা নিলে কিন্তু তা সেরেও যায়। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন কারণে চোখ অন্ধ হয়ে যায়। আমরা আজকের পর্বে আলোচনা করব কেন চোখ একদম অন্ধ হয়ে যায় সেসব বিষয় নিয়ে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রাজন রাজু, কনসালটেন্ট চক্ষু এসকেএস আই হাসপাতাল, গাইবান্ধা। আর আমাদের আজকের বিষয়ে আপনাদের কোনো মতামত, প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারেন 017134844465 এই নম্বরে, অথবা এই মুহূর্তে যারা দেশে বা দেশের বাইরে বা যে কোনো স্থান থেকে ফেসবুকে দেখছেন তারা ফেসবুকের মাধ্যমেও কমেন্টসের মাধ্যমে আপনার প্রশ্নটি জানাতে পারেন। আর অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট এসকেএস আই হাসপাতাল গাইবান্ধার সৌজন্যে, আর্থিক সহযোগিতায় আন্ধেরি হিলফে জার্মানি। প্রিয় অতিথি মহোদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ। আমরা যেহেতু আজকের পর্বে চোখের অন্ধ হওয়ার বিষয়টি রেখেছি, তো মাঝে মধ্যে আমরা হয়তো কিছু মানুষ দেখতে পাই চোখ অন্ধ হয়ে গেছে এরকম বিষয়ও থাকে, এবং তাদেরকে দেখলে আলাদা একটা কষ্ট যেমন লাগে, আবার তাদের প্রতি একটা অন্যরকম একটা মানে মায়ার জন্মে। তো আমরা এই জন্য চাই কেউ যাতে অন্ধে না আসে সেটার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তো স্যার, শুরুতে যদি একটু আমরা জানতে চাই যে আসলে অন্ধত্ব বলতে কি বোঝায়, চোখের অন্ধত্ব বলতে। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। অন্ধত্ব বলতে আসলে তো আমরা যেটা বুঝি যে চোখে দেখতে না পারা। জি। তো সেই ক্ষেত্রে কিছু দেখতে না পারার ক্ষেত্রে কিছু থাকে যে স্থায়ী দেখতে একদমই, যে সে কোনো সময় আর দেখতে পারবেই না। আবার কিছু কিছু কন্ডিশন থাকে যে সেখানে দেখা যায় যে সে ট্রিটমেন্ট করলে মেডিসিন বা চশমা বা অপারেশন এসবের মাধ্যমে যদি তার চিকিৎসা করা হয় তাহলে সে আবার দেখতে পারবে। তো আসলে অন্ধত্ব একদম না দেখতে পারারও কিছু কারণ থাকে, আবার ওই সাময়িকভাবে না দেখতে পারারও কিছু কারণ থাকে। জি, শুরুতেই স্যার আমরা একটা শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমরা একটু ফোনটি নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সিয়াম বলছি খন্দকার মোড় থেকে। আমি জানতে চাই যে আমার চোখ প্রচুর পরিমাণে চুলকাচ্ছে, এক্ষেত্রে করণীয় কি? চোখ প্রচুর পরিমাণে চুলকায়, আপনার বয়সটা একটু বলবেন? দুঃখিত, লাইনটি কেটে গেছে। তবে একটু জানিয়ে রাখছে যে আসলে যেহেতু যারাই সমস্যা মনে করছেন, কি কি সমস্যা, বয়স কত, সবকিছু ডিটেলসটা আমাদেরকে খুলে বলবেন। স্যার, উনি একটু যেটি বললেন যে চোখ চুলকায়, এটা সম্ভবত চুলকানি তো আসলে অ্যালার্জি জনিত কারণে হয়। খাবারের অ্যালার্জি থাকে, কারো এনভায়রনমেন্টাল কারণ থাকে। তো অ্যালার্জি জাতীয় ড্রপ ট্যাবলেট পাওয়া যায় বাজারে। তো ডাক্তারের সাথে যোগাযোগ করে এইসব মানে অ্যালার্জি জাতীয় ড্রপ ট্যাবলেট এগুলো নিতে হবে। আর হলো তার আসলে কোন কারণে চুলকাচ্ছে, অ্যালার্জি মানে কি ফুড থেকে নাকি এনভায়রনমেন্ট থেকে, এটা ডিটেকশন করতে হবে এবং ওইটা থেকে তাকে দূরে থাকতে হবে। জি, নিশ্চয়ই শ্রোতা, আপনি বুঝতে পেরেছেন। স্যার, আমরা যেটি আলোচনা করেছিলাম চোখের যেটি মানে অন্ধত্বের কোনো প্রকারভেদ থাকে কিনা স্যার, এটা কোনো প্রকারভেদ বলতে আসলে ওইটাই একটু আগে আমি অন্ধত্ব বলতে যা বোঝায় তা বলতে গিয়ে যে সময় বললাম যে একটা হলো দীর্ঘস্থায়ী মানে দীর্ঘমেয়াদী অন্ধত্ব, আর একটা হলো স্বল্পমেয়াদী অন্ধত্ব। আচ্ছা। তো দীর্ঘমেয়াদী অন্ধত্ব বলতে ছানি পড়লে যদি কেউ অপারেশন না করে তো ওটার কমপ্লিকেশন হিসেবে তার চোখে মানে একদম স্থায়ী অন্ধ হয়ে যেতে পারে সে। আবার গ্লুকোমা রোগ আছে, এই রোগেও রোগী একসময় ধীরে ধীরে স্থায়ী অন্ধত্বের দিকে চলে যায়। তারপরে আরও কিছু রোগ আছে যেরকম ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো এখানে দেখা যায় যে দৃষ্টি তার মানে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকার কারণে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, এটা থাকার কারণে দেখা যায় তার যে কমপ্লিকেশনগুলো হয় রেটিনায়, এই কারণে সে মানে দীর্ঘমেয়াদী অন্ধত্বে মানে পর্যবসিত হতে পারে। আবার কিছু থাকে হলো মানে সাময়িক অন্ধত্ব, যেরকম কেউ চোখে কম দেখে চশমা পড়লেও সে ভালো দেখতে পাচ্ছে, আবার দেখে গেলো ছানি পড়ছে, সে অপারেশন করলেও সে ভালো দেখতে পারতেছে। তো ছানি আসলে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী দুইটারই কারণ। অপারেশন করাই ফেললে তখন তার স্বল্পমেয়াদী যে মানে সাময়িক যে সে মানে দেখতে পারার যে সমস্যা, এটা তার রিকভার হয়ে যায়। কিন্তু যদি ছানি অপারেশন না করে তাহলে তো আর সেই ক্ষেত্রে সেটা তার মানে একটা দীর্ঘস্থায়ী অন্ধত্বের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা,
আমরা শ্রোতারা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে অন্ধ কেন হতে পারে মানুষ, সেগুলো বিষয়ে আমরা অদ্বিতীয় মহোদয়ের কাছ থেকে শুনলাম। আমরা এবারে স্যার একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা মাঝে মাঝে শুনি যে জন্মান্ধ, মানে জন্ম থেকেই কেউ অন্ধ হয়ে আসে। এটার তো নিশ্চয়ই কারণ আছে স্যার, আমরা যদি একটু কারণগুলো জানতে চাই। কারণ আছে। এগুলো আসলে জন্মান্ধ যারা হয়ে জন্মায় এদের যদি দেখা যায় মায়েরা বাচ্চা পেটে থাকা অবস্থায় কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, কিছু কিছু স্পেসিফিক ভাইরাস আছে যেরকম রুবেলা ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, তারপরে আর একটা প্যারাসাইট আছে টক্সোপ্লাজমা, মানে যেটা থেকে টক্সোপ্লাজমোসিস হয়। মায়েরা যদি এসব মানে বাচ্চা পেটে থাকা অবস্থায় আক্রান্ত হয় এসব ভাইরাস দ্বারা, প্যারাসাইট দ্বারা, তাহলে ওই বাচ্চা কনজেনিটাল ক্যাটারাক্ট নিয়ে জন্মায় অনেক সময়, যাকে আমরা জন্মান্ধ বলি। তবে ওটাকে যদি কনজেনিটাল ক্যাটারাক্ট নিয়ে জন্মায় সেই ক্ষেত্রে সেটা ছানি অপারেশন করলে বাচ্চা আর দৃষ্টিশক্তি ফিরে আসে। আবার কিছু কিছু কন্ডিশন আছে, যেরকম একটা আছে রেটিনোপ্যাথি ও প্রিমেচুরিটি, মানে বাচ্চার রেটিনা ডেভেলপ হয় না ঠিক মতো। যদি এই রোগে যদি বাচ্চা আক্রান্ত হয়, মানে তার অক্সিজেন সাপ্লাই পায় না রেটিনাতে ঠিকঠাক মতো, যদি বাচ্চা প্রিমেচিউর জন্ম নেয়, সেই ক্ষেত্রে তাকে সময় মতো ট্রিটমেন্ট না করালে সেই ক্ষেত্রে তার মানে পার্মানেন্ট ব্লাইন্ড হয়ে যেতে পারে বাচ্চা। আচ্ছা স্যার, এই যে বললেন যে মায়ের যে কিছু জীবাণুর কারণে বা এর কারণে বা সন্তান জন্মের সময় অন্ধ হতেই পারে, তো তাহলে যখন সন্তান গর্ভে আসবে মায়ের কি বিষয়ে সতর্ক থাকা দরকার কিনা? হ্যাঁ, মায়ের সতর্ক থাকার দরকার। এখন যেরকম গভর্নমেন্ট থেকে কিছু আবার টিকার ব্যবস্থা করা আছে, এগুলোও তাকে নিতে হবে। তার সাথে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। আচ্ছা, সরকার প্রদত্ত যে টিকা এবং সম্ভবত শুরু থেকে গর্ভধারণ পর্যন্ত 5 বার কি 6 বার এটা টিকা দেওয়া হয়ে থাকে। বার না, অতটা 5টা বা 5টা টিকা দিতে হয় 3 মেয়াদে তাকে 5টা টিকা দেওয়া হয়। সেই টিকাগুলো নিশ্চিত করতে হবে। হ্যাঁ, টিকা নিশ্চিত করতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। হাইজিন মেনটেন তো অবশ্যই। হ্যাঁ, তারপর হচ্ছে গৃহপালিত পশু পাখি থাকে অনেকের, যেরকম বিড়াল। এই অনেকে বিড়াল শখ করে বিড়াল পালে, এটা এখন মানে অনেক বেশি দেখা যায়। তো বিড়াল থেকেও দূরে থাকতে হবে। বিড়াল থেকেও চোখে একটা রোগ হয়, ক্যাসকেস ডিজিজ হয়, তো এটাও মার হলে সেখান থেকেও বাচ্চারও হতে পারে। তার মানে বিড়াল, পোষা বিড়াল হোক বা যেটাই হোক না কেন, হ্যাঁ, ওইসব বিড়ালদেরও টিকার ব্যবস্থা আছে। ও যারা পালেই তাদেরকে ওই বিড়ালের টিকা নিতে হবে, বিড়ালের হাইজিন মেনটেন করাইতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো আমরা এই রোগগুলো থেকে রক্ষা পাবো এবং আমরা অন্ধত্ব থেকেও রক্ষা পাবো। আমরা এবারে যদি একটু জানতে চাই স্যার, সেটি হচ্ছে যে আমরা চিকিৎসা বিজ্ঞানের একটা বিষয় দেখেছি যে অনেক সময় ঘুমের মধ্যেও অন্ধ হওয়ার একটা থাকে, এবং সেটা 30 থেকে 60 মিনিটের মধ্যেই অনেক সময় চোখ অন্ধ হওয়ার একটা দেখা গেছে, চিকিৎসা বিজ্ঞানের একটি বইয়ে পাওয়া গেছে। এটি হওয়ার কোনো কারণ স্যার? হ্যাঁ, এটা মূলত রক্তনালীতে যদি কোনো কারণে কোনো ব্লকেজ হয় তাহলে এটা হয়। আমরা মেডিকেল টার্মে আমরা এটাকে অ্যামোরেসিস ফুগাস বলি। তো সাধারণ ভাষায় আসলে কেরোটিড আর্টারিতে যদি আমাদের একটা রক্তনালী আছে এখানে, এই কেরোটিড আর্টারিতে কোনো কারণে যদি কোনো ব্লকেজের কারণে তার এটা একটা মানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, মানে হুট করে তার একটা মানে অ্যাটাক হইতে পারে। দেখা যাবে যে 30 মিনিট বা 40 মিনিট পরে সে আবার রেগুলার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এটা আসলে আমরা ধরে নিই যে এটা স্ট্রোকের পূর্ব লক্ষণ। তার এটা আবার একটা সাইন দেয়। যাদের এরকম হয় তার মানে বুঝতে হবে যে তার কিছুদিনের মাঝখানে তার মানে ট্রিটমেন্ট না করালে বা অন্য কোনো মেজার না নিলে তাহলে ওই রোগীটা মানে কিছুদিনের মাঝখানে স্ট্রোকে আক্রান্ত হবে। আচ্ছা আচ্ছা, এবং পরবর্তীতে তিনি একদম স্থায়ীভাবে অন্ধত্ব হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে, স্ট্রোক থেকেও হতে পারে। আচ্ছা, আমাদেরকে একজন কমেন্টস করেছেন, তিনি জানতে চেয়েছেন, শরীফা সিমরা নামে একজন কমেন্ট, তিনি জানতে চেয়েছেন যে তার নানির কথা বলেছেন, অবশ্য প্রায় সময় চোখে দেখে না, রাতে তো তেমন দেখতেই পায় না, দিনেও অনেক জিনিস দেখে না। এই যেমন মানে একটা সুই সুতো তো এটা তো লাগাইতেই পারবে না, এমনিতেই তো ওটা আর ছোট জিনিস। এক্ষেত্রে তার কি কোনো অপারেশন দরকার আছে কি না এটি একটু জানতে চেয়েছেন। পেশেন্ট মানে যিনি SMS দিয়েছেন ওনার নানি, যেহেতু মানে ওই বয়সে নানিদের বয়সে তো আসলে ছানি পড়ে, সাথে আরও সমস্যাও থাকতে পারে। ওনাকে আসলে ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয়। যে যদি ছানি থাকে সেই ক্ষেত্রে তো অপারেশন লাগবে, আর যদি ছানি না থাকে সেই ক্ষেত্রে ওনার চশমা দিয়েও কারেকশন হইতে পারে। আচ্ছা, কাছে দেখার জন্য তো অপারেশন লাগে না কোনো সময় কারোরই, কাছে দেখার জন্য চশমা নিলেই হয়। তাহলে ওনাকে এখন ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার আর কি। আর শ্রোতা বন্ধুরা, আমরা আলোচনা করছি চোখ অন্ধত্ব হওয়ার কারণ এবং তার প্রতিকার।
তো এই বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে ফোন করতে পারেন 01-713-484465 এই নম্বরে, অথবা যারা এই মুহূর্তে ফেসবুকে দেখছেন তারাও কমেন্টসের মাধ্যমে আপনার প্রশ্নটি লিখে জানাতে পারেন। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট, এসকেএস আই হাসপাতাল গাইবান্ধার সৌজন্যে এবং আর্থিক সহযোগিতায় আন্ধেরি হিলফে, জার্মানি। আমরা আবারও যাচ্ছি আলোচনায়, তবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আবারও জানিয়ে দিচ্ছি 01-713-484465 এই নম্বরটি। সেই সঙ্গে ফেসবুকে আমরা রয়েছে, সেখানেও আপনি কমেন্টস করতে পারেন। স্যার, আমরা যদি একটু যাই, আমরা তো জন্মের মানে জন্মান্ধ নিয়ে একটু আলোচনা করলাম, কিছু রোগের কথা বললেন যেগুলো মানে জন্মের আগে ভাইরাসে থাকতে পারে। এছাড়াও আসলে আমরা তো যখন একজন নারী গর্ভধারণ করে, তো তারপরে ওই সময় তো তিনি একটু অন্যরকম থাকে আর কি, সব কিছু অনেক সময় মনেও না থাকে বা বুঝতেও পারে না, এরকম হয়। তো সেক্ষেত্রে তার যে স্বামী বা শাশুড়ি বা অন্যান্য পরিবারের সদস্যরা আছেন, তাদের মানে ইয়েটা কেমন হওয়া দরকার, তাদের করণীয়টা কি কেমন হওয়া দরকার? তাদের ক্ষেত্রে এগুলো আসলে এখন ওই রুবেলা ভাইরাসের আক্রমণ, সাইটোমেগালো ভাইরাসের আক্রমণ এখন আসলে কমিয়ে গেছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে এবং গর্ভবতী মায়েদের শাশুড়ি, হাজবেন্ডরাও আগের চাইতে অনেক অনেক যত্নশীল। এইসব কারণে এখন আসলে জন্মগত মানে অন্ধ যারা, এগুলার রেট এখন অনেক কম। তাহলে আমাদের তারপর তাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তাদের সতর্ক থাকতে হবে, তাদের হাইজিন যাতে মেনটেন করে ঠিকঠাক মতো। আমরা দেখেছি স্যার, গর্ভকালীন সময়ে এক ডাক্তারের পক্ষ থেকে ক্যালসিয়াম এবং রক্ত বৃদ্ধির জন্য একটা ট্যাবলেট দেওয়া হয়। এগুলো তো খাইতেই পারে, এগুলোর তো কোনো মানে এগুলো যদি না খায় সঠিকভাবে তাহলেও কি হতে পারে কিনা এরকম? না, এগুলা না খাওয়াতে অন্ধর হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আসলে তো মেয়েরা এমনিতেই মেলনারিশ থাকে, স্বাস্থ্য ভালো থাকে না, তবে এইসব খাবার খেলে আসলে ওভারঅল মাও পুষ্টি পায়, বাচ্চাও যাতে জন্মের পরে মানে সুস্থ সবলভাবে মানে স্বাস্থ্য ভালো থাকে, এই জন্য খাইতে পারে। কিন্তু এইগুলা খাইলে যে তার জন্ম অন্ধতা ফিরবে এরকম কিছু নাই। জি, শ্রোতা বন্ধুরা, আমরা আসলে চোখ অন্ধ হওয়ার বিষয়ে অনেক কিছুই শুনলাম, অনেক কিছু জানলাম। এবারে একটু ছাড়া আমরা জানতে চাই যে চোখ যাতে অন্ধ না হয়, এই জন্য নিয়মিত চোখ পরীক্ষা করার গুরুত্ব কতটুকু? অবশ্যই অনেক অনেক গুরুত্ব। কারণ হলো মোটামুটি 40 বছর এখন সাধারণ মানুষ যেটা জানে যে 40 বছরের কাছাকাছি, আগে মানুষ জানতো যে 40 বছর হওয়া মানে 40 বছর হইলে মানুষের ডায়াবেটিস হইতে পারে, কিন্তু এখন মানুষ এটা জানে, বিভিন্ন সচেতনতার মিডিয়ার মাধ্যমে মানুষ জানে যে এখন 40 বছর না হলেও মানে ডায়াবেটিস হয়। সেরকম চোখেরও কিছু রোগ আছে, যেরকম 40 বছর হলে কাছে দেখা সমস্যা হয়, 40 বছরের কাছাকাছি হলে চোখের প্রেশারজনিত একটা সমস্যা থাকে, যেটা থেকে গ্লুকোমা রোগ হয়। তারপরে তো এটাও দেখা যায় যে অনেকে বুঝতেই পারে না যে তার চোখে আসলে প্রেশার বেশি আছে বা ধীরে ধীরে তার অপটিক নার্ভ ড্যামেজ হচ্ছে। এটা আসলে কোনোদিন পরীক্ষা না করে ডাক্তারের কাছে না আসলে তো তার আসলে বোঝার কোনো মানে উপায় নাই অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তো তাকে আসলে রেগুলার একটা চেক আপে আসতেই হয়। আর আমাদের দেশে আমাদের যেটুকু অভিজ্ঞতায় আমরা দেখি যে গ্রামের মহিলারা বা শহরেও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কিছু কিছু মানুষ একটু কাছে কম দেখতেছে, সেটা সহ্য করে নিচ্ছে, মানে একটু কষ্ট করে সে পেপার পড়তেছে, কষ্ট করে হাতের কাছে কাজ করতেছে। তার যে আসলে চশমা দরকার সেটা মানে বুঝলেও দেখা যায় যে অতটুকু গুরুত্ব দেয় না, অনেক সময় ডাক্তারের কাছেও আসে না। তো এইগুলো তো আসলে ডাক্তারের কাছে না এসে যদি মানে তো আসলে রিকভার করার কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে রেগুলার চেক আপে তাকে অবশ্যই আসতে হবে। তাহলে আপনি যেটা বললেন যে আসলে কথাটা সত্যি, অনেকেই চোখের কিছু হয়ে থাকলেও তিনি সেটি আসলে কষ্ট করে হলেও মানে চালিয়ে দিতে থাকেন। আবার কিছু কিছু পরিবার আছে যে হয়তো স্বামী একটু উদাসীন থাকেন। এটা স্বামীদের ক্ষেত্রে না, এটা স্বামী বললেন তো আসলে স্বামীদের ক্ষেত্রে মনে হয় যে, কিন্তু এটা আসলে অনেক বাবারাও মানে স্বামীদের ক্ষেত্রে বলতে আমি হাসলাম কেন যে মেয়েদেরকে একটু অবহেলা করা হয়, স্ত্রীদের অবহেলা করা হয়, এই সূত্রে ধরে নেবে অনেকে। কিন্তু আসলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেক বাচ্চার বাবা মা মানে বাবাও এবং মাও, যে বাচ্চা এসে বলতেছে স্কুল থেকে এসে বলতেছে যে আমি ব্ল্যাকবোর্ডে কম দেখি, কিন্তু এটা মা বাবাও মানে আসলে অনেক সময় গুরুত্ব দেয় না। তারপরে
দেখা যায় যে শুরুতেই ওদের অনেক চশমা নিয়ে মানে শুরু করতে হয় এবং অনেক সময় অ্যাম্বলিওপিয়া ডেভেলপ করে, যে মানে এমন একটা কন্ডিশন, অ্যাম্বলিওপিয়া মানে হলো সেটা হলো এমন একটা কন্ডিশন আপনি চশমা দিলেও তার আর ভিশন ইমপ্রুভ করবে না। তো এটা আসলে যে হাজব্যান্ড তার ওয়াইফকে অবহেলা করে এরকম না, বাবা মাও বাচ্চাদেরকে অনেক সময় কথার গুরুত্ব দেয় না, সেই ক্ষেত্রে এরকম ডেঞ্জারাস কন্ডিশন তৈরি হয়। তার মানে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র মানে অভিভাবকদের অবশ্যই বাচ্চাদের কোনো সমস্যা হলে তারা বললে সেটা একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ। এবং আমরা তো এখনকার সময় জানি যে কোনো বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে অবশ্যই তার চোখের পরীক্ষা করাও দরকার। হ্যাঁ, কিন্তু সবাই তো আর আসলে অত সচেতন থাকে না, কিছু স্কুলেরও প্রিরিকুইজিট থাকে, ওরা ভীষণটা টেস্ট করায়। আবার এখন বিভিন্ন বড় বড় চোখের প্রতিষ্ঠান যারা যেরকম এসকেএস আছে, এরা স্কুল ভিত্তিক প্রোগ্রাম করে, ওরা বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করায়। তো তখনও বের হয়ে আসে অনেকের সমস্যা, যারা বাচ্চারা বুঝতে পারতেছে না, কিন্তু দেখা গেলো যে এসকেএস এর একটা টিম গেছে কোথাও, ওইখানে স্কুলের বাচ্চাদের সবার দৃষ্টিশক্তি পরীক্ষা করতেছে, তখন দেখা যায় ওইখান থেকেও অনেকের আবার ধরা পড়ে যাচ্ছে যে সে অনেকদিন ধরে ভুগতেছে, কিন্তু আসলে সে জানেই না। না সেটি তো অবশ্যই। এবং আমরা কিন্তু এটি নিয়ে প্রচারণাও চালাচ্ছি শ্রোতা বন্ধুরা। আমরা এটি বলছি যে আপনার সন্তানকে স্কুলে দেওয়ার আগে অবশ্যই তার চোখের পরীক্ষা করা দরকার, কারণ আসলে তার চোখের সে সামনেই কাছেই ভালো দেখতে পায় নাকি দূরে ভালো দেখতে পায়, এরকম সমস্যা অনেকেরই তো থাকে। তা আমরা আশা করি আপনারা সেটি অবশ্যই করবেন। স্যার, আমরা এবারে একটু জানতে চাই, বিশেষ করে আমাদের তো শহরাঞ্চল আর গ্রামাঞ্চল তো একটু, গ্রামের মানুষজন একটু তো অন্যরকম থাকে এবং পিছিয়ে থাকে, বিশেষ করে চর অঞ্চলগুলোর মানুষ, তাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, যেহেতু এখনকার শুকনো সময়ে বিশাল চর হেঁটে আসতে হয়, আবার বন্যার সময় নৌকা অনেক দূর পার হতে হয়, পানিতে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় তারা যদি কেউ ওই চোখের কোনো সমস্যা হয়, আপনি একটু আগে যেমনটি বললেন যে অনেকেই সয়ে নেয়, তো কিন্তু অনেকে আবার দেখা যাচ্ছে যে গ্রাম্য কোনো কবিরাজ বা ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে থাকেন। তো এই চিকিৎসা নেওয়াতে তাদের কোনো ক্ষতি হতে পারে কিনা বা নেওয়াটা উচিত কিনা? কোনোভাবেই উচিত না আসলে, কারণ এগুলো আমরা দেখি তো যে মানে, আর কবিরাজের তো আসলে চোখের কিছু করারই নাই, কারণ কবিরাজের আসলে কি জ্ঞান আছে এটা আমি আসলে জানি না। দ্বিতীয় কথা হলো ওনাদের চোখ নিয়ে যে কোনো জ্ঞান নাই, এটা আসলে আমরা শিওর যে ওনাদের চোখের ব্যাপারে আসলে ওষুধের ব্যাপারে কোনো জ্ঞান নাই। কারণ হলো আর এখন হলো এমন একটা ড্রপ ইউজ করে সবাই, আমাদের কাছে এগুলো নিয়ে আসে কবিরাজ বা বিভিন্ন জায়গা থেকে, মানে ওনারা কালেক্ট করে রুগীরা, গ্রামের রুগীরা, যে ইউফ্রেশিয়া নামে একটা ড্রপ নিয়ে আসে। এটা এমন মানে ওখানে আমরা লেখা দেখছি যে রোগের কি ড্রপ জানি লেখা এরকম। তো অনেক রুগীরা আমরা এমনও পাইছি যে সেটা হলো পায়ে তাদের কুনি হয়েছে বলে, কুনি আমরা আসলে মেডিকেল টার্মে কিছু পাই নাই, ওদের ভাষায় বলতেছে আর কি, যে পায়ের কুনি হয়েছে এই জন্য কিনে দিছে, তারপরে সেটা ভুলে আবার চোখেও দিয়ে ফেলছে। এরকম অনেক কেস পাই আমরা। আর তারপরে হলো আবার ওই ইউফ্রেশিয়া যেহেতু সর্বরোগের ড্রপ, ওরা আবার ওইটা চোখের জন্য কিনে অনেক সময়। তো এইগুলা দিয়ে হয় কি, ভালোর চাইতে খারাপই হয় বেশি, কারণ সে এই ড্রপটা ইউজ না করলে হয়তো আমাদের সাথে ইমিডিয়েট চলে আসতো আমাদের কাছে, কিন্তু এই ড্রপটা দিয়ে দেখা যায় তার যে রোগটা ছিল সে ওটা আরো গুরুতর করে আরো খারাপ কন্ডিশনে নিয়ে তারপরে আসে। জি স্যার, আমরা আরও একটি যেমন যে ওষুধটা বললেন, এর মাঝে মধ্যে আমরা অনেক জায়গাতে দেখছি পেনিসিলিন নামে একটা ঔষধ পাওয়া যায়, এবং এটা ছোট্ট একটু, আমরা যেমন ভিটামিন এ ক্যাপসুলের মতন একটা এরকমও দেখেছি, এবং সেটা অনেকে গ্রামের দোকানেও পাওয়া যায়। তো এটাও দেওয়া কি? আমরা পাই নাই আসলে, এটা কি জানি, ওটাকে পেনিসিলিন বলতো আর কি একসময়, আমরা ওটা দেখেছিলাম। তো ওই এক প্রকার ওই মলমের মতো একটা ওই না, এটা আমরা দেখছি কি একটা গ্রামের লোকেরা, আমরা যেরকম ড্রপ এবং অয়েনমেন্ট ব্যবহার করতে বলি চোখের, যে ড্রপ হইলো একটু ওয়াটার টাইপ, যে আপনি চাপ দিলেই পড়বে, আর অয়েনমেন্ট তো হলো আঠার মতো, পেস্টের মতো। তো চোখে যেটা আমরা অয়েনমেন্ট দেই রোগীদেরকে, তো ওরা অনেক সময় এটাকে পেনিসিলিন বলে। এইটা যে আসলে কোত্থেকে আবিষ্কার হয়েছে যে এই অয়েনমেন্টকে পেনিসিলিন বলতে হয়। তো আমার বিভিন্ন গ্রামের লোকদের সাথে, রোগীদের সাথে কথা হওয়ার প্রেক্ষিতে আমি দেখছি যে আমরা বলি অয়েনমেন্ট বা মলম, ওরা ওটাকে পেনিসিলিন। হ্যাঁ, এটা তো ইউজ আছেই। এখন ব্যাপার হলো যে তারা আসলে কোন কোম্পানিটা ইউজ করতেছে, ওরকম যে ইউফ্রেশিয়া ড্রপের মতো কোনো লোকাল কিছু আছে কিনা। জি, এরকম থাকতে পারে তো অবশ্যই, তাহলে সেটা তো অবশ্যই ক্ষতিকর। হ্যাঁ, অবশ্যই। রেজিস্টার্ড কোম্পানি এবং রেজিস্টার্ড ডাক্তার ছাড়া, দেখানো ছাড়া এবং রেজিস্টার্ড কোম্পানির ওষুধ ছাড়া আসলে তো চোখে আসলে কোনো কিছু ব্যবহার করা ঠিক নয়।
শ্রোতা বন্ধুরা, আমরাও আপনাদেরকে জানিয়ে রাখছি আসলে চোখের বিষয়ে কোনো মানে কবিরাজ হয়তো আপনার অনেক কিছু অন্য মানে একজন কবিরাজ কিন্তু অনেক কিছুর চিকিৎসা দিয়ে থাকে, কিন্তু চোখ সম্পর্কে মানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া আর কেউ জানার কোনো কথাই নয় চোখ সম্পর্কে। অতএব চোখের কোনো সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অন্য কারো কাছে কোনো রকমের চিকিৎসা নেবেন না। এবং এটা বলাও হচ্ছে যে আপনার যদি গ্রাম্য ডাক্তার হয়ে থাকেন যিনি আপনার অন্যান্য চিকিৎসা করেন, তার কাছেও নয় চোখের চিকিৎসা, কারণ চোখ এমন একটা জিনিস এটি এই সম্পর্কে আসলে বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কেউ কিছু বলতেও পারবেন না। তো আমরা আশা করি যে গ্রাম্য ডাক্তার বা কবিরাজ যারা রয়েছেন তার কাছে চিকিৎসা না নিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। আর যেহেতু এখন আপনার হাতের কাছেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চোখের চিকিৎসা কিন্তু হচ্ছে। গাইবান্ধার কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে এসকেএস আই হাসপাতাল রয়েছে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন এবং সেখানকার যে চিকিৎসা ব্যবস্থা সব কিছুই অনেক চমৎকার। আমরা আশা করব আপনারা গাইবান্ধার এসকেএস আই হাসপাতালে এসে আপনার চোখের যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে এখনও ফোন করার সময় রয়েছে। 0171344465 এই নম্বরে ফোন করতে পারেন আপনারা এখন পর্যন্ত। স্যার, আমরা যদি অনুষ্ঠান একদম শেষেও চলে এসেছি, আমরা শেষ করতে চাই। তো এখন সবাই যাতে তার চোখের দৃষ্টি দিয়ে সুন্দরভাবে দেখতে পায়, তার প্রিয় মানুষটিকে দেখতে পায়, বাবা মা সহ অন্যান্য, এজন্য সকলের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ যদি থাকে স্যার। এখন আসলে চোখের মানে সবচেয়ে মানুষ যেটাতে বেশি ভোগে একটা মানুষ চোখের জন্য, যে দেখতে কম পারা, সেই ক্ষেত্রে এটা একদম 0 বছর বয়সের থেকে শুরু করে মানে একদিনের বাচ্চা থেকে যদি বলা যায় শুরু করে একদম মৃত্যুর আগ পর্যন্ত মানুষ চোখের দেখে সমস্যায় যে কেউ ভুগতে পারে। সেই ক্ষেত্রে যেটা হলো যে সবাইকে মানে একটা বাচ্চা অন্তত স্কুলে দেওয়ার বয়স থেকে শুরু করে, যদি অন্য কোনো মেজর কিছু না থাকে, স্কুলে দেওয়ার বয়স থেকে শুরু করে পরবর্তীতে আসলে তাকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাকে আসলে চোখ দৃষ্টিশক্তিটা অন্তত তার ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য বছরে, বা যদি কোনো সমস্যা না থাকে তাহলে 1 বছর 2 বছর পর পর, আর যদি সমস্যা যদি থেকেই যায়, যদি ধরাই পড়ে, তাহলে তো তাকে 3 মাস 6 মাস পর পর আসলে রেগুলার চেক আপ করানো। স্যার, এই ক্ষেত্রে স্যার আরেকটা প্রশ্ন মানে একটা জানার ইচ্ছা হলো, আমরা প্রায়ই দেখি গ্রামগঞ্জে যারা চিকিৎসা চোখের সমস্যা হলো, একটু চিকিৎসা নিল, ভালো হয়ে গেল আর কি, পুরোপুরি ভালো হয়নি কিন্তু ভালো হওয়ার অনেকটাই 80% ভালো হলো, তখন কিন্তু তিনি আর ওই পরবর্তী সাক্ষাতের সময় ডাক্তার যেটা বলেন সেখানে যান না বা ওষুধও খান না, এতে তার কোনো ওনার ক্ষতি হতে পারে? হ্যাঁ, হতে পারে, ক্ষতি তো হতেই পারে। কারণ আসলে এরকম শুধু এটা না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা ড্রপ তাকে দিলাম, সেটা দেশে ভালো হলো, পরে মনে করলো আবার ফ্যামিলির কারো চোখে লাল হলো, দেখা যায় যে সে আবার ওই ড্রপ আবার মানে তাকেও দিয়ে দেয়। তো এইগুলো আসলে কোনো সময় করা ঠিক না। এবং আমরা যে ফলো আপে আসতে বলি, কাউকে 3 দিনের ফলো আপ দেই, ইমার্জেন্সি যাদের থাকে 3 দিন পরে আসতে বলি বা 7 দিন পরে আসতে বলি, তখন তারা মোটামুটি একটা রিলিফ পাওয়ার পরে তারা আর আসে না। কিন্তু এটা মারাত্মক ভুল। কারণ হলো যে আসলে তাকে কি আবার ওই ড্রপগুলো আমরা যেগুলো লিখলাম ওইগুলো কি তাকে কন্টিনিউ করতে হবে কিনা, নাকি 7 দিন পরেই তাকে স্টপ করে দিতে হবে, বা কোনটা কতদিন পরে স্টপ করে দিতে হবে। সব ওষুধ তো আর একবারে স্টপ করার মতো আমরা লিখি না, কোনোটা 14 দিন লিখি, কোনোটা 1 মাস লিখি। তো এইগুলোর জন্য তো তাকে অবশ্যই মানে আসতে হবে। এই অবহেলা করে অনেকের চোখ মানে আরো খারাপের দিকে যায়। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা শেষ করছি আজকের বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান দৃষ্টি। আজ প্রচারিত হলো অনুষ্ঠানটির 6ষ্ঠ পর্ব। কথা হবে এবং এরকম আপনাদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর নিয়ে আমরা হাজির হব আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আজকের পর্বে আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ এবং ফ্যাকো সার্জন ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার রাজন রাজু, কনসালটেন্ট চক্ষু, এসকেএস আই হাসপাতাল গাইবান্ধা। অনুষ্ঠানটি প্রচারিত হলো প্রিভেনশন অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রজেক্ট, এসকেএস আই হাসপাতাল গাইবান্ধা সৌজন্য, এবং অনুষ্ঠানটির আর্থিক সহযোগিতায় আন্ধেরি হেলফে জার্মানি। আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠানটি নিয়ে আমি ছিলাম কৃষ্ণ কমল। চোখের যত্ন নিন, দৃষ্টিকে ভালো রাখুন, প্রিয়জনের সাথে পৃথিবীর আলো দেখুন, এই প্রত্যাশা আজকের মতো এখানেই। শুভ বিদায়।